experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আহ, এটা খুবই দুঃখের। ওকে বলো আমি ওকে খুব মিস করি। ফেলিন হেসে দিয়ে বলল। নিশ্চয়ই বলবো। বেরি উইলো রাতের খাবার পরিবেশন করছেন টেবিলে। রিচার্ড কক্স এসে টেবিলে বসেও গেছেন। খাবার পরিবেশন করা হলে বেরি উইলো উপর তলায় গেলেন ছেলেকে ডাকতে। তার রুমের দরজা খোলা। রুম থেকে মিষ্টি সুগন্ধ আসছে ফুলের। বেরি উইলো ভেতরে প্রবেশ করলেন না। দরজায় দাঁড়িয়েই তিনি ছেলেকে দেখতে পাচ্ছেন। জানালা মুখো হয়ে বসে আছে ও, কারো সাথে কথা বলছে। বেরি উইলো ডাকলেন, রোমেরো, খেতে এসো, খাওয়া দাওয়া হয়ে গেছে। বেরি উইলোর কণ্ঠ শুনে জানালা মুখো মানুষটি পিছন ফিরল, বলল, আসছি মামা। কালপিনো, সেন্ট পিটার্সবার্গ, 2021। রক্ত পড়ছে রোমেরোর গলার ক্ষত থেকে। নিঃশ্বাস বন্ধ হব হব করছে। আঘাত মাত্র একটা হলেও এটা খুব মারাত্মক আঘাত। রোমেরো শক্ত করে বেনিমের পোশাকের অংশ আঁকড়ে ধরে আছে ব্যথায়। বেনিম কাঁদছে, হাত দিয়ে চেপে রেখেছে ভাইয়ের ক্ষত স্থান। কিন্তু লাভ কি? আঙ্গুলের ফাঁকফোকর দিয়ে রক্ত বের হয়েই চলেছে। বেনিম জানে না সে কি করবে। খুব দিগ্ভ্রান্ত লাগছে। পাপা কোথায়? পাপা থাকলে সব সামলে নিত। বেরি উইলোর চোখের পানিও থামছে না। যে ছেলেদের ভালো রাখতে সে সব কিছু করেছে, সেই ছেলেকে আজ সে নিজেই কষ্ট দিল, ব্যথা দিল। খুব কষ্ট পাচ্ছে তার ছেলে। রক্ত কত নিষ্ঠুরভাবে তার ছেলের শরীর থেকে নিঃসৃত হচ্ছে। এটা কি করলো সে? বেরি উইলোর ইচ্ছা করছে ছুরিটা এখন নিজের গলায় বিদ্ধ করতে। ছেলের এত কষ্ট সে কিভাবে বা সহ্য করবে? তার হৃৎপিণ্ড যে খণ্ড বিখণ্ড হচ্ছে। বেরি উইলো আহত ছেলের শিয়রে এসে বসলেন। চুমোয় ভরিয়ে দিলেন ছেলের কপাল। কম্পমান হস্তদয় দিয়ে ছেলের আননে স্নেহের পরশ বুলিয়ে দিয়ে বললেন, মামা, খুবই দুঃখিত সোনা, মামাকে মাফ করে দাও। বেরি উইলো আবারও উষ্ণ চুমু আঁকলেন ওর কপালে। সিঁড়ি থেকে কারো নামার শব্দ হচ্ছে। সেই পদধ্বনির আওয়াজ কানে এলেই ধক করে উঠল বেরি উইলোর বুক। বেনিমও নিঃশ্বাস বন্ধ রেখে অপেক্ষা করতে লাগলো আগন্তুকের বেজমেন্টের পদার্পণের। পাপা, রিচার্ড কক্সকে দেখে বলল বেনিম। রিচার্ড কক্সের দৃষ্টি আবদ্ধ রোমেরোর উপর। ওকে দেখে চোখ ছানা বড়া তার। এক মুহূর্ত লাগলো তার ঘটনাটা বুঝতে ও মানতে। আসলে এটা বাস্তব। বোঝা মাত্রই তিনি দৌড়ে এলেন। রোমেরো, কি হয়েছে তোমার? ছেলের পাশে বসে বললেন রিচার্ড কক্স। তিনি উৎকণ্ঠা হয়ে উঠছেন ছেলের অবস্থা অবলোকন করে। বেরি উইলো কান্না ভেজা কণ্ঠে বললেন, আমি মেরেছি ওকে, আমি ওকে মেরেছি রিচার্ড। রিচার্ড কক্স তপ্ত চোখে বেরি উইলোর দিকে তাকালেন। এটা কি করেছো বেরি? তুমি ঝামেলা বাড়ালে কেন? বেনিম বলল, যা করার তাড়াতাড়ি কর পাপা, রোমেরো কষ্ট পাচ্ছে। রিচার্ড কক্স বেনিমকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসতে বললেন। প্রাথমিকভাবে যতটুকু করা যায় তিনি করলেন, কিন্তু এতটুকু করলে হবে না। ডাক্তারের শরণাপন্ন হতেই হবে, না হলে সংশয়ে পড়বে জীবন। রোমেরোকে এখানে রাখা যাবে না, ওকে অন্য বাড়িতে পাঠাতে হবে। আগের পরিকল্পনা অনুযায়ী ওর ওখানেই যাওয়ার কথা ছিল এখন। কিন্তু এখন পার্থক্য এটাই যে রোমেরো আহত না হলে একাই চলে যেত, আর আহত হলে ওকে ওখানে নিয়ে যেতে হবে কারো। রিচার্ড কক্স সময় দেখলেন, সবকিছু দ্রুত করতে হবে। বেরি উইলো এমন না করলে সবটা সামলানো আরো সহজ হতো। কিন্তু সে না, এসব ভেবে সময় নষ্ট করার সময় এখন নেই। বেনিম আর রিচার্ড কক্স মিলে রোমেরোকে গাড়িতে উঠালো। গাড়ি এখন বাড়ির পিছনের লনে আছে। বাড়ির সামনের লনে এসব করতে গেলে কেউ না কেউ হয়তো দেখে ফেলতো, কিন্তু এখন কারো পক্ষে দেখা সম্ভব নয়। রোমেরোকে গাড়ির পিছনের সিটে শুইয়ে দিয়ে রিচার্ড কক্স গাড়ির বুট খুললেন, যেখানে ভাদিম নামে 30 বছর বয়সী একজন অজ্ঞান যুবক রয়েছে। ভাদিম রিচার্ড কক্সের খুব ঘনিষ্ঠ ছিল। ওর সাথে সম্পর্কটা সেন্ট পিটার্সবার্গের নয়। সামার থাকাকালীন ওর সাথে রিচার্ড কক্স এবং কক্স পরিবারের বাকি সদস্যদের খুব সখ্যতা গড়ে ওঠে, যে সখ্যতা এখনও অবধি অটুট ছিল। রিচার্ড কক্স ভাদিমকে 2 দিন আগে ডেকেছিল সেন্ট পিটার্সবার্গে, কারণ ভাদিম বিশেষ প্রয়োজনীয় একজন। ভাদিমের সাথে রোমেরোর দৈহিক গড়নের অদ্ভুত একটা মিল আছে, এছাড়া উচ্চতাও এক। তবে ভাদিমের গায়ের রং কিঞ্চিত বেশি উজ্জ্বল রোমেরোর চেয়ে,
যদিও গায়ের রং অত গুরুত্বপূর্ণ। ব্যাকডোর দিয়ে ভাদিমকে ভিতরে নিয়ে এলো বেনিম এবং রিচার্ড কক্স। আগে রোমেরোকে এখান থেকে নিয়ে যেতে হবে, এটাই এখন সবচেয়ে বেশি জরুরি। ফিরে এসে তিনি বাকি কাজগুলো করে ফেলবেন। শুধু বেনিমকে বলল হাতুড়ি এবং একটা ছুরি ছাড়া বাকি সব অস্ত্র রোমেরোর বাড়িতে নিয়ে যেতে। তিনি জেনোভিয়ার হাতের ক্ষতটা দেখেছেন, মূলত এই ক্ষত সৃষ্টিকারী ছুরিটাকেই হাতুড়ির সাথে রাখতে বলেছেন। গাড়িতে উঠে তিনি ডাক্তারকে কল করলেন। এই ডাক্তারের সাথেও তার ভালো সম্পর্ক, আর এই ডাক্তারও বিশ্বস্ত। ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের রুবল ট্রান্সফার হলে সে ব্যাপারে কারো কাছে মুখ খুলবে না বলেই বিশ্বাস। রিচার্ড কক্স ডাক্তারকে তার গোপন বাড়িতে দ্রুত আসতে বলে কল কাটলেন। এরপর ফোন করলেন ফেলিনকে। ফেলিনও একজন বিশ্বস্ত লোক, সাথে উপকারীও। তবে ফেলিনের অ্যাকাউন্টেও বিপুল পরিমাণ রুবল জমা করছে ইতোমধ্যে। সবকিছু ভালো মিটিয়ে সেন্ট পিটার্সবার্গ ছেড়ে যাওয়ার পর উপহারস্বরূপ আরও রুবল দেবে তাকে। রোমেরোর চোখে ফেলিন একজন দারুণ বুদ্ধিমান লোক, কারণ ফেলিন তার কাছে যথেষ্ট বুদ্ধির পরিচয় দিয়েছে। বৃদ্ধা বেলকার মৃত্যুর পর ফেলিন তাদের সন্দেহ করেছিল, আর তার সন্দেহ এত গাঢ় ছিল যে সে গোপনে তাদের খোঁজখবরও নেওয়া শুরু করে। আর এই খোঁজখবরের মাধ্যমে সে সেই বিষয়গুলো জানতে পারে যা তারা এখন জেনেছে। হ্যাঁ, বৃদ্ধা বেলকার মৃত্যুর পর থেকেই সে জানতে পেরেছিল, কিন্তু জানতে পেরেও সে ওদের আটক করেনি, কাউকে বলেওনি। সে বুদ্ধিমানের মতো উল্টো ওসব দিয়ে ওদের এক প্রকার ব্ল্যাকমেল করেছে, কারণ সে এটাও জানতে পেরেছিল রিচার্ড কক্স খুব বড় একজন বিজনেসম্যান, টাকা পয়সার পাহাড় আছে। যদি সে ওদের ব্ল্যাকমেল করে তবে সারা জীবনের কামাই রিচার্ড কক্স একদিনেই পরিশোধ করতে পারবে। অর্থ সম্পদ কে ভালোবাসে না? তবে ফেলিন একটু বেশি ভালোবাসে। ফেলিন রোমেরোর প্রিয় পাত্র। ফেলিন তারাশের অবস্থা সম্পর্কে জানল রিচার্ড কক্সকে। তারাশই এই সময়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। ওর জ্ঞান না ফেরা এখন তাদের কাছে আশীর্বাদ স্বরূপ, আর জ্ঞান ফেরা দুর্ভাগ্য, কারণ তারাশ ছাড়া কেউ কিচ্ছু জানে না। রোমেরোকে গোপন বাড়িতে রেখে রিচার্ড কক্স দ্রুতই ফিরে এলেন বাড়িতে। এখানে এখনও কত কাজ বাকি। ভাদিমকে বেজমেন্টে নিয়ে এলেন। বেজমেন্ট থেকে রোমেরোর রক্ত ধুয়ে মুছে ফেলতে হবে। বেরি উইলো ভয়েই আড়ষ্ট। তাকে দেখে মনে হচ্ছে না সে এই মুহূর্তে কোনো সাহায্য করতে পারবে। রিচার্ড কক্স আর বেনিম মিলেই রক্ত পরিষ্কার করলো, তারপর পোশাক পরিবর্তন করলো দুজনেই, কারণ তাদের পোশাকে রোমেরোর রক্ত লেগে গিয়েছিল। রিচার্ড কক্স রক্তমাখা পোশাক এবং রোমেরোকে আঘাত করা ছুরিটা একটা ব্যাগে ভরে ফেললেন। তারপর রোমেরো যে জায়গায় পড়েছিল সেখানে ভাদিমকে রাখলেন। এবার সময় এসেছে বেরি উইলোর কিছু করার। রিচার্ড কক্স গ্লাভস পরা হাত দিয়ে হাতুড়িটা উঠালেন, তারপর সেটা বেরি উইলোকে দিয়ে বললেন, মারো ওকে। বেরি উইলো নাবোধক মাথা নেড়ে অসম্মতির সুরে কেঁদে বললেন, আমি পারবো না। রিচার্ড কক্স দাঁতে দাঁত চেপে বললেন, পারতেই হবে তোমাকে, সময় নষ্ট করো না, এখন করো। বেরি উইলো নাবোধক মাথা নাড়লেন। তারপর ধীরে ধীরে এসব আবেগ ভয় দূরে ঠেলে দিয়ে জাগ্রত হয়ে উঠলেন তিনি। না, তাকে তো এটা করতেই হবে। তার ছেলেদের জীবন এটার সাথে জড়িত। তারাশ ছেলেটা এতদূর এগিয়ে যাওয়ার কারণেই তাদের এটা করতে হচ্ছে। হ্যাঁ, তিনি মারবেন। মারতে মারতে সব ক্ষত বিক্ষত করে দেবেন। এমন অবস্থা করবেন যাতে এটাকে তার ছেলে ভেবে সবাই ভুল করবে। বেরি উইলো হাতুড়ি নিয়ে এগোলো ভাদিমের দিকে। শরীরে যত শক্তি তা সব একত্রিত করে ভাদিমের মুখে প্রথম আঘাতটা করলেন। এরপর একইভাবে বিরতিহীন আঘাত চালিয়েই গেলেন তিনি। ভাদিমের রক্ত ছিটকে এসে তাকে ভিজিয়ে দিল। বেরি উইলো থামলেনই না। পরিকল্পনা অনুযায়ী এই চেহারা অদৃশ্য করে দিতে হবে একেবারে। রিচার্ড কক্স সময় নষ্ট করলেন না, তাকে বের হতে হবে। তিনি প্রস্তুত করে রাখা ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন। গাড়িতে উঠে বসতেই ফেলিনের কল এলো। সবকিছু ঠিকঠাক আছে? আমরা কিন্তু আপনার বাড়ির উদ্দেশ্যে বের হব এখন। এর মধ্যে জ্ঞান ফিরে গেলে তারাশের, বাহ, ছেলেটা দুর্নিবার। ঠিক আছে, বাড়িতে তোমার সাথে দেখা হবে, সি ইউ। কল কাটলেন রিচার্ড কক্স। গাড়ি নিয়ে যেতে লাগলেন নিকটতম নদীর প্রান্তরে। অবশেষে এখানের গল্প শেষ হবে একটা মিথ্যা সমাপ্তি দিয়ে। বর্তমান সময় কর্নওয়াল, ইংল্যান্ড। এইমাত্র তাদের পারিবারিক ডিনার শেষ হয়েছে।
বেরি উইলো পানির গ্লাস ওর সাথে ঘুমের ওষুধ নিয়ে উপরতলায় যাচ্ছেন। এটা মাঝে মাঝে তার ছেলেকে দিতে হয়, কারণ না দিলে তার ছেলে ঘুমাবে না, আর ছেলে না ঘুমালে তিনি কি করে দু চোখের পাতা বন্ধ করবেন। কিন্তু তিনি এও ভালো জানেন যে এই ঘুমের ঔষধ তার ছেলেকে ঘুম পাড়াবে না, কারণ বেনিম তো ওই ঔষধ খায়ই না। মাঝে মাঝে তার সম্মুখে ঔষধ খায়, কিন্তু ওটা গলা দিয়ে নামে না। মুখের ওই কোণে বেনিমের ওষুধটাকে আটকে রাখে। তারপর তিনি চলে এলেই ওয়াশরুমে গিয়ে ওটাকে ফেলে দেয়। হ্যাঁ, তিনি সব জানেন, কিন্তু এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। জানে ছেলেদের রুখবার শক্তি তার নেই, তবুও এই বৃথা চেষ্টাটুকু না করলে শান্তি আসে না মনে। বেরি উইলো খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন। বেনিম ছবি আঁকছে। ঘুমানোর আগে 30 মিনিট ছবি আঁকা ওর পুরনো অভ্যাস বা রুটিন বলা যায়। বেরি উইলো ছেলের পাশে এসে দাঁড়ালেন, গ্লাস আর ওষুধ নামিয়ে রাখলেন টেবিলে। বেনিম ছবিটা প্রায় আঁকা সম্পূর্ণ করেছে। ও ভালো আঁকতে পারে না, খুবই বাজে হয় ওর অঙ্কন, কিন্তু বেরি উইলো ঠিক বুঝতে পারেন বেনিম অঙ্কনে কি ফুটিয়ে তুলেছে। তিনি দেখতে পাচ্ছেন পেপারে 4 জন মানুষের অবয়ব। এর ভিতর একজন রিচার্ড কক্স, একজন রোমেরো, একজন বেনিম ও আরেকজন তিনি নিজে। বেরি উইলোর অধর কোণে নীরব হাসির উকি দেখা গেল। খুব সুন্দর এঁকেছো বেনিম। বেনিম মায়ের দিকে চেয়ে শব্দহীন হাসল। বেরি উইলো বললেন, ঔষধ নিয়ে এসেছি, এটা খেয়ে নাও। পরে খাই, আসলে আমি ছবিটা কমপ্লিট করে তারপর খেতে চাইছিলাম। বেরি উইলো ভালোই জানেন এই ঔষধ বেনিম খাবে না। তিনি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, যখন তোমার ইচ্ছা। এই বলে ছেলের মাথায় চুমু খেয়ে শুভরাত্রি জানালেন বেরি উইলো। বেনিমও প্রত্যুত্তরে শুভরাত্রি জানালো। বেরি উইলো রুমের সম্মুখ অতিক্রম করে যাচ্ছিলেন। রুমের খোলা দরজা দিয়ে একবার ভিতরে তাকালেন তিনি। রোমেরও জানালা ঘেঁষে বসে আছে, গায়ে জ্যোৎস্না মেখে। ও প্রায়ই এই জায়গাতেই বসে থাকে। বেরি উইলো ভাবলেন কিছু বলবেন, কিন্তু পরে আবার বিরক্ত না করে চলে যাওয়াই ভালো মনে করলেন। মামা একটু আগে দরজায় এসে দাঁড়িয়েছিল, কিছু বলবে ভাবছিল, কিন্তু আবার না বলেই চলে গেল। রোমেরো পিছন ফিরে দেখেনি। মামার অভিব্যক্তি কেমন ছিল তাও জানে না, তবুও সে স্পষ্টতর এটা উপলব্ধি করতে পারল। রোমেরো গা এলিয়ে দিল ডিভানে। জেনোভিয়াকে খুব মনে পড়ছে। সেই চোখ, ঠোঁট, নাক সবকিছু সে এখনো স্পষ্ট দেখতে পায়। যদিও ফেলিনের কাছে শুনেছে জেনোভিয়ার সুন্দর মুখটি আর আগের মতো নেই, কুৎসিত হয়ে গেছে। হোক কুৎসিত, ও তার কাছে এখনো সুন্দরী আছে। তবে রোমেরো একটা বিষয় নিয়ে প্রচণ্ড বিস্মিত। জেনোভিয়া বেঁচে আছে কি করে? অন্যদের যতটা আঘাত করে মেরেছে, জেনোভিয়াকে অত আঘাত করার সুযোগ পায়নি এটা ঠিক, কিন্তু যতটা আঘাত করেছিল তাতেও তো ওর মরে যাওয়ারই কথা ছিল। কিন্তু মেয়েটা বারবার বেঁচে যায়। 2 বছর ধরে কোমায় থেকেও সেই মেয়ে বেঁচে উঠেছে, আর যখন বেঁচে গিয়েছে তখন ওর সাথে দেখা করা তো অত্যাবশ্যকীয়। জেনোভিয়ার ব্যথাতুর মুখখানি দেখার জন্য তীব্র নেশার জমাট বদ্ধ তার মনে। ওর ব্যথায় নীলমুখ বাঁচার জন্য কাকুতি মিনতি যতক্ষণ অবধি না সে আবার দেখতে পাবে, ততক্ষণ বুকের ভিতরটা জ্বালাতন করবে। এই জ্বালাতন বন্ধ করার জন্য রাশিয়া অবশ্যই যেতে হবে তাকে। রোমেরো বিড়বিড় করে বলল, আবারও দেখা হবে জেনোভিয়া। আই হোপ তুমি আমাকে পেয়ে খুশি হবে। 2 বার বেঁচে গেছ, কিন্তু 3য় বার অবশ্যই তোমাকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আই মিস ইউ বেব। কালপিনো সেন্ট পিটার্সবার্গ। সমুদ্রের আশেপাশে কোনো বাড়ি পাওয়া যাবে কি? তারা খুব চেষ্টা করছে সমুদ্রের কাছে একটা বাড়ি ভাড়া নিতে। একটা বাড়ি সে অনলাইনে দেখেছিল, সমুদ্রের পাড়ে সাদা রঙের একটা বাড়ি, কিন্তু বাড়িটার ভাড়া অনেক বেশি। অত টাকা দিয়ে বাড়ি ভাড়া রাখার সামর্থ্য তার নেই। তাও রাখা যেত যদি না প্রতি মাসে ডাক্তারের পিছনে টাকা খরচ হতো। সমুদ্রের পাড়ে বাড়ি ভাড়া নেওয়া না হোক, কিন্তু এই শহর ঠিকই ছাড়বে সে। জেনোভিয়াকে নিয়ে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাবে, আর পুলিশের চাকরিটাও ছেড়ে দেবে। অপেক্ষা শুধু সময়ের। এরই মধ্যে ফেলিন কল দিয়ে থানায় ডেকেছে, কিন্তু তারাশের যেতে দেরি হবে। মায়ের সাথে কথা হয়েছিল আজ সকালে, বাবা কল দেন না। মা বাবা কেউই জেনোভিয়াকে বিয়ে করার ব্যাপারটি মানতে পারেনি। জেনোভিয়া যখন সুন্দরী, সুস্থ, স্বাভাবিক ছিল তখনই তারা মানতে নারাজ ছিল, আর এখন এমন অসুস্থ, খারাপ চেহারার জেনোভিয়াকে
বিয়ে করার বিষয় তারা মেনে নিবে এটা তো ভাবা অন্যায়। তারা মনে করেছেন তাদের ছেলের মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু তারা জানে তার মাথা খারাপ হয়নি। সে জেনোভিয়াকে ভালোবাসতো, এখনও বাসে, ভবিষ্যতেও বাসবে। সে এখন সৌন্দর্য যাচাই বাছাই করে ভালোবাসতে পারবে না। আমি গোসল করতে যাচ্ছি। কথাটা শুনে তারাশ জেনোভিয়ার দিকে তাকালো। জেনোভিয়া ততক্ষণে রুম থেকে বের হয়ে গেছে। জেনোভিয়া পুরো অন্যরকম হয়ে গেছে এখন। অদ্ভুত, ওর মাঝে সব সময় একটা মনমরা রূপ বিরাজমান থাকে। সব সময় আগের কথা মনে করার চেষ্টা করে, কিন্তু কিচ্ছুটি মনে পড়েনি আজ অবধি। তারাশও ওকে বলেনি ওর সাথে কি ঘটেছিল। সে শুধু জেনোভিয়ার সুন্দর অতীত সম্পর্কে বলেছে। জেনোভিয়া গভীর মনোযোগ সহকারে শুনতো, তারপর বলতো, অতীতে বোধহয় আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার মনে হয় আমি অতীতের মতো এখন আর তোমাকে ভালোবাসি না। তোমাকে অনেক পরিমাণ ভালোবাসার জন্য হলেও আমার সব কিছু মনে থাকা উচিত ছিল। আয়নায় একটি মেয়ের প্রতিচ্ছবি। মেয়েটার সারা মুখে বিশ্রী দাগ। সে নিজের মুখে হাত বুলালো। কত অসুন্দর একটি চেহারা, কত কুৎসিত। তবুও কুৎসিত চেহারার তাকে তারাশ ভীষণ ভালোবাসে। সেও কি তারাশকে ভালোবাসে? জানে না। হয়তো আগে সেও প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু আগের কিছু মনে না পড়ায় ভালোবাসা বিষয়টা তার হৃদয়কে অত প্রভাবিত করে না। কেন সে আগের সব কিছু ভুলে গেল? কেনই বা এখন সে কুৎসিত? তারাশ তাকে পুরনো ছবি দেখিয়েছিল, সেখানে সুন্দর ছিল সে, হাসি খুশি ছিল, কিন্তু এখন কিভাবে সে এত কুৎসিত হয়ে গেল? প্রশ্নটা ভাবতে গিয়েই মাথার ভিতর তীব্র যন্ত্রণা শুরু হলো জেনোভিয়ার। অসহ্য রকম যন্ত্রণা। মনে হচ্ছে মাথার ভিতর সব ছিঁড়ে ফুঁড়ে যাচ্ছে। জেনোভিয়া দুই হাত দিয়ে ঘাড় পর্যন্ত চুলগুলো আঁকড়ে ধরল। কেউ যেন শ্বাসনালী চেপে ধরেছে এমন মনে হতে লাগলো তার। সারা মুখ লাল হয়ে উঠল। অদ্ভুত কিছু দৃশ্য ভাসতে লাগলো মানসপটে, কিন্তু অস্পষ্ট। জেনোভিয়া অসহ্য যন্ত্রণায় চিৎকার করে পড়ে গেল ওয়াশরুমের ফ্লোরে। জেনোভিয়ার চিৎকার শুনে দাঁড়িয়ে গেল তারাশ। ছুটে এলো ওয়াশরুমের কাছে। জেনোভিয়া এর আগে ওয়াশরুমে এসে এমনভাবে পড়েছে, তাই তারাশ ওয়াশরুমের দরজা আনলক রেখে এমনকি চেপে বন্ধ করে রাখার পরামর্শ দিয়েছে। সে ভেজানো দরজাটা খুলেই দেখতে পেল ফ্লোরে মাথা চেপে পড়ে আছে জেনোভিয়া। ওর শরীর কাঁপছে। তারাশ দ্রুত গিয়ে ওকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরল। তারাশের মাথার দুই পাশ বেয়ে ঘাম নামছে। এটা নতুন ঘটনা নয়, কিন্তু তবুও সে ভয় পেয়েছে। জেনোভিয়া এখনও ছটফট করছে কষ্টে। ধীরে ধীরে একসময় নিস্তেজ হয়ে এলো ও। তারাশ ওকে বেডরুমে নিয়ে এসে শুইয়ে দিল। জেনোভিয়া তারাশের একটা হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। তারাশ জেনোভিয়ার পাশে অনেকক্ষণ বসে রইল। ওদিকে থানায় যাওয়ারও সময় হয়ে গেছে। তারাশ থানায় যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। যাওয়ার আগে জেনোভিয়াকে নিষেধ করে গেল বাইরে বের হতে, আর কেউ এলে দরজা খুলতেও নিষেধ করলো। জেনোভিয়া মাথা নাড়ল হ্যাঁ সূচক। মানে সে মানবে এগুলো, কিন্তু আসলেই মানবে? তারাশ চলে যাওয়ার পর উঠে বসলো জেনোভিয়া। ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিয়ে দিল। তার পরনে এখন ট্রাউজার ও গেঞ্জি। পরিবর্তন করে নিল তা। একটা কালো প্যান্ট ও লেদার জ্যাকেট গায়ে দিল। তারপর পরে নিল একটা ক্যাপ। দরজায় তালা দিয়ে সোজা রাস্তায় নামলো। পার্কে প্রবেশ করলো হাঁটতে হাঁটতে। একটা বেঞ্চিতে বসে আরাম করে। সকালে ঠান্ডা আবহাওয়ায় উষ্ণ রোদ আরাম ছড়াচ্ছে। জেনোভিয়া হঠাৎ আকাশের দিকে তাকালো, কিন্তু আকাশের দিকে তাকানো যায় না। চোখ নামিয়ে আনতে হলো তাকে। মস্তিষ্ক আঁকড়ে ধরল রোমেরো নামের একজন যুবক। শুনেছে রোমেরো নাকি মরে গেছে, কিন্তু এক সেকেন্ডের জন্য রোমেরোকে মৃত ভাবতে পারছে না সে। তার মন কেবলই বলে রোমেরো নামের সেই ভয়ঙ্কর মানব এখনো পৃথিবীর কোনো না কোনো প্রান্তে ঠিকই স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছে। সবাই ভাবছে রোমেরোকে মনে নেই জেনোভিয়ার। তারাশও কখনো রোমেরোর কথা উচ্চারণ করে না তার সামনে। ও চায় জেনোভিয়া সারা জীবন ভুলে থাকুক রোমেরোকে, কিন্তু ওই মানুষটাকে জেনোভিয়া কি করে ভুলে থাকতে পারে? যার জন্য মরতে মরতে বেঁচে উঠল, তার কথা ভোলা কি সহজ? বেনিম নামের চশমা পরা সেই ভদ্র ছেলেটিকে কি ভুলতে পেরেছে সে? তাকেও খুব ভালোভাবে মনে আছে। ওর করা আঘাতের চিহ্ন এখনও শরীরে প্রজ্জ্বলমান। বেরি উইল ও রিচার্ড কক্স তাদেরকেও ভুলে যায়নি। তার স্মৃতি থেকে এই মানুষগুলো কিছুতেই এত সহজে বিলীন হওয়ার নয়। মৃত্যুর আগ পর্যন্ত এই মানুষগুলোকে মনে রাখবে সে।
ভুলে গিয়ে হলেও ঠিকই আবার মনে করে ছাড়বে এদের। বেশ কিছুদিন আগেই তার ওদের সবার কথা মনে পড়েছে, বিশেষ করে সেই রাতের কথা। খুব কেঁদেছিল তখন, ভয় করছিল, কিন্তু এখন মনে কোনো ভয় নেই, আছে তীব্র একটা ইচ্ছা। আচ্ছা, কেমন আছে রোমেরো এখন? বেনিম, বেরিউইলো, রিচার্ড কক্স এরাই বা কেমন আছে? নিশ্চয়ই ভালো। মরে যাওয়ার কাহিনী দেখিয়ে এখানকার বোকা মানুষগুলোকে ভুলিয়ে ভালো থাকারই তো কথা। জেনোভিয়ার চোখে হঠাৎ আক্রোশ জমল। দগ্ধ বুকে আগুন ধরল ওদের স্মরণ করে। ওদের ভালো থাকার জীবন খুব বেশি দীর্ঘ নয়, বরং খুব ক্ষীণ। জেনোভিয়া আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে বলল, শপথ করছি পৃথিবী, আমি তোমার বুক থেকে নিশ্চিহ্ন করে দিব ওকে, ওদের। জেনোভিয়ার দুই চোখ কোণ বেয়ে গরম অশ্রু নেমে যায়। চোখ বন্ধ করে ফেলল সে। কর্নওয়াল, ইংল্যান্ড। নভেম্বর মানেই বৃষ্টিপাত। ইদানিং রাত হলেই বৃষ্টি পড়তে শুরু করে। আজকের দিনও তার ব্যতিক্রম নয়। লাভলেস নামের ২৬ বছর বয়সী মেয়েটি স্বামীর জন্য এই বৃষ্টির রাতে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। রোজ রাতে তারা একই সঙ্গেই বাড়ি ফেরে, কিন্তু আজ লাভলেসের স্বামী দেরি করছে। কি একটা জরুরি কাজে ফেসে গেছে সে। লাভলেস গাড়িটাকে মেন রোড থেকে নামিয়ে রাস্তায় থামিয়েছে। এই রাস্তা ধরে সামনে এগোলেই তাদের বাসা। অফিস থেকে এই পর্যন্ত রাল্ফ তার বন্ধুর বাড়িতে আসবে, তাই লাভলেস এখানেই অপেক্ষা করছে। কিন্তু অপেক্ষা করতে ভালো লাগছে না। সে রাল্ফকে কল দিল। আর 15 মিনিট সুইটার্ট, এর মধ্যেই চলে আসবো। রাল্ফ সে উঠল। ভালো করেই জানি আমার বউ আমার জন্য 1 সেকেন্ডে না 100,000 সেকেন্ডও অপেক্ষা করতে পারে। বলেই কল কেটে দিল লাভলেস। নিজেও হেসে ফেলল। আসলেই তো, রাল্ফের যতই দেরি হোক না কেন, সে তো ঠিক ততক্ষণই অপেক্ষা করবে ওর জন্য। হঠাৎ গাড়ির জানালায় করাঘাত পড়লেই লাভলেস ভয়ে আঁতকে উঠল। জানালার কাছ থেকে কিছুটা দূরে সরে এলো সে। কেউ একজন কিছু বলার জন্য করাঘাত করছে। লাভলেস মনের ভয়কে সামলে জানালার কাছে নামল। স্ট্রিট লাইটের আলোয় একজন রেইনকোট পরিহিত ব্যক্তিকে দেখতে পেল সে। লোকটা গাড়ির ভেতরে উকি দিয়ে বলল, গাড়ি সরান এখান থেকে, এটা পার্কিং সাইট না। লাভলেস এদিক ওদিক তাকালো। সে যেখানে গাড়ি পার্ক করেছে এখান দিয়ে কোনো গাড়ি যায় না, কোনো মানুষজনের চলাচলও সে এখনো অবধি দেখতে পায়নি। এখানে গাড়ি পার্ক করলে সমস্যার কিছু তো লাভলেসের চোখে পড়ছে না। লাভলেস জানালার একটু নিকটে এগিয়ে এসে বলল, আপনি কি করে জানেন কারো সমস্যা হচ্ছে কিনা? সমস্যা না হলে কি আমি আপনার সাথে কথা বলতে আসতাম? দ্রুত গাড়ি সরান, রাস্তার মাঝখানে গাড়ি পার্ক করা অপরাধ। লোকটা এবার গাড়ির কাছ থেকে সরে পিছনের দিকে হাঁটতে শুরু করলো। জানালার কাছ নামিয়ে দিল লাভলেস। বিরক্তিতে দুটো শব্দ উচ্চারণ করলো। আকস্মিক গাড়ির জানালায় আবারও করাঘাত হলো। লাভলেসের হৃৎপিণ্ড লাফিয়ে উঠল ভয়ে। ভারী নিঃশ্বাস পড়তে লাগলো। খুব ভয় পেয়ে গেছে সে। লাভলেস কাছ নামালো। সেই রেইনকোট পরা লোকটা আবারও এসেছে, কিন্তু এই মাত্রই তো তাকে চলে যেতে দেখেছিল। এত তাড়াতাড়ি আবার চলে এলো কিভাবে? লোকটা এবার বেশ গুরু গম্ভীর কণ্ঠে বলল। গাড়ি চড়ালেন না? লাভলেস এবার ভয় পেয়ে গেছে, তাই বলল, জলদি করুন। বলে লোকটা গাড়ি থেকে প্রায় 8 পা দূরে হেঁটে গেল। আর তারপরই আকস্মিক আবার ফিরে এলো গাড়ির কাছে। জানালা দিয়ে হাত বাড়িয়ে সে আঁকড়ে ধরল লাভলেসের চুল। তারপর অন্য হাতের হাতুড়ি দিয়ে ক্রমাগত কয়েকটা আঘাত করলো লাভলেসকে। এরপরই লাভলেস হাত ফসকে দূরে সরে গেল। লোকটা এবার জানালা দিয়ে মাথা ঢুকিয়ে আবারও আঘাত করার চেষ্টা করলো লাভলেসকে। লাভলেস ভয়ে কাঁদতে শুরু করেছে। সেই সাথে আঘাতের ব্যথাও তো আছেই। ওর কান্নার তীব্র সুর আকাশের কান্নার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। লাভলেস একটা দরজা খুলে ফেলল। তারপর গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে এগিয়ে গেল সামনে। দৌড়াতে দৌড়াতে একজন লোকের সাথে ধাক্কা লাগলো হঠাৎ। লাভলেস পেছন ফিরে তাকালো। হাতুড়ি হাতে লোকটা এগিয়ে আসছে। লাভলেস সম্মুখের রেইনকোট পরিধেয় মানুষটাকে হাত জোর করে বলল, মানুষটা শান্ত গলায় প্রত্যুত্তর দিল। সরি, অনেক দেরি করে ফেলেছেন আপনি। মানুষটার কথা শেষ হওয়ার সাথে সাথেই
পেছন থেকে একটা হাতুড়ির বাড়ি এসে লাগলো লাভলেসের মাথায়।